আসসালামু আলাইকুম। ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আতিকুল্লাহ। আজকে আমরা গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে এক্সএমপিএমপি সেট আপ করে পিসিকে লোকাল সার্ভার তৈরি করা যায়। তো আজকে আমরা সেই লোকাল সার্ভারটি সেট করতে দেখব যে কিভাবে সেই লোকাল সার্ভারটি সেট আপ করতে হয়। তো লোকাল সার্ভারটি সেট আপ করার ক্ষেত্রে প্রথমেই আপনি যেটা করবেন সেটি হচ্ছে যে আপনার ব্রাউজারে গিয়ে লোকাল LOC লোকাল হোস্ট দিয়ে যখন আপনি শুরু করবেন তখন অটোমেটিক্যালি প্রথমবার সেটআপের সময় এটি চলে আসবে এবং এখানে আপনাকে বলা হবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন আমি প্রথমে ইংলিশ দিয়ে শুরু করছি, যে এটা আমার ইংলিশ পেজ চলে এসছে এবং এখানে আমাকে দেখাচ্ছে যে আমার উইন্ডোজটা এরকমভাবে আসবে। এবং অ্যাকচুয়ালি এরপর যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে যে প্রথমেই আমাদের MySQL একটি ডাটাবেস তৈরি করতে হবে। কারণ এবং এখানে দেখুন আমাকে কংগ্রাচুলেশন জানানো হচ্ছে যে আমি সাকসেসফুলি XAMPP সিস্টেমটি আমি ইনস্টল করতে পেরেছি। এবং সে আমাকে এখানে বলছে যে আমরা যদি আইপি দিয়ে চাই তাহলে এটি যদি দেই তাহলেও এই পেজটি লোড হবে, আবার যদি শুধু লোকাল হোস্ট লিখি তাহলেও এই পেজটি লোড হবে। তো এখন প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাকে একটি আমার সার্ভারটি লোকাল হোস্টটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের একটি ডাটাবেস তৈরি করতে হবে এবং সেই ডাটাবেসের জন্য phpMyAdmin, আমি যদি phpMyAdmin-এ যাই তাহলে আমার এখানে এরকম একটি পেজ শো করবে এবং এই ক্ষেত্রে নতুন একটি ডাটাবেস তৈরি করার জন্য এখানে দেখুন যে প্রথমেই আমার এখানে আসছে। তো এখানে ডাটাবেসের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন লেখা আসছে যে ক্রিয়েট ডাটাবেস। তো এখানে আপনি একটি ডাটাবেসের নাম দিবেন এবং অবশ্যই নাম দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনার ডাটাবেসটি রিলেটেড, যে আপনি যে কাজটি করছেন সেই কাজ রিলেটেড একটি ডাটাবেস তৈরি করার জন্য। যেমন এখানে আমি ফ্রি আন্ডারস্কোর এখানে BANGLA বাংলা টিউটোরিয়াল নামে একটি ডাটাবেস তৈরি করলাম। এখানে আপনার ডাটাবেসটির বিহেভিয়ার সিলেক্ট করার অপশন রয়েছে। তো আমরা এটি আপাতত যেরকম আছে সেরকমই থাকবে এবং এখানে দেখুন ক্রিয়েট এবং এখানে দেখুন একটি পপ আপ শো করছে যে আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে দেখুন আমার বাংলা টিউটোরিয়াল নামে একটি ডাটাবেস অলরেডি তৈরি হয়ে গেছে। এবং এখানে ডাটাবেসের আন্ডারে এখন আমরা চাইলে টেবিল তৈরি করতে পারি। তো টেবিল তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাকে টেবিলের একটি নাম দিতে হবে। তো এখানে আমি নাম দিলাম ইউজার এবং টেবিলে কয়টি কলাম থাকবে, তো ধরুন আমি এখানে কলাম দিলাম 5টি এবং গো। এখানে দেখুন 5টি কলাম চলে এসছে এবং এখানে প্রথম কলামের নাম দিলাম আইডি। এটি হচ্ছে টাইপ, যে ইন্টিজার, ভার্কার, টেক্সট, ডেট এবং যে টাইপের আমি সিলেক্ট করতে চাই। তো এখানে আমি ইন্টিজার দিয়ে রাখলাম এবং ভ্যালু দিলাম হচ্ছে 4 ডিফল্ট। এখানে দেখুন যে অ্যাজ ডিফাইন কারেন্ট টাইম স্ট্যাম্প, তারপর এখানে কোলিশন অ্যাট্রিবিউট এবং নাল
ইন্ডেক্স অ্যান্ড এআই মানে হচ্ছে অটো ইনক্রিমেন্টের ক্ষেত্রে মানে আমার আইডি ঘরটি অটোমেটিক সে ফুলফিল করে নেবে। তো সেই জন্যে এখানে দেখুন এটি আমি দিয়ে দিলাম। এরপর যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমাকে যে কাজটি হবে সেটি হচ্ছে এখানেও আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে ইন্ডেক্সের মধ্যে প্রাইমারি দিলাম আইডির পরে দিলাম নেম, এটির মধ্যে দিলাম হচ্ছে পজিশন, অ্যাড্রেস এবং ফোন। এবং এটির এখানকার নামের ক্ষেত্রে ভার্কার দিলে আমাদের এখানে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে। পজিশনের ক্ষেত্রে এটিও ভার্কার দেওয়া যেতে পারে। তারপর অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা টেক্সট দিতে পারি। ফোন নাম্বারের ক্ষেত্রে ভার্কার দিতে পারি, কারণ অনেক সময় ফোন নাম্বার হতে পারে। নামের ক্ষেত্রে আমরা দিলাম যে নামটি আমাদের লেন্থ কত বড় হতে পারে, সেটির জন্য আমরা এখানে দিলাম 15 ক্যারেক্টার উইথ স্পেস। এবং পজিশনের মধ্যে দিলাম 15, অ্যাড্রেসের মধ্যে দিলাম 50, ফোন নাম্বার দিলাম 15। তো এইখানে বাকি যেগুলো আছে এগুলো বাই ডিফল্ট রাখা হলো। এবং এরপর যখন আমি সেভে ক্লিক করলাম, তো এখানে দেখুন যে আমার ইউজার নামে অলরেডি একটি ডাটাবেস তৈরি হয়ে গেছে, এই যে এখানে। এবং এই ডাটাবেসটির মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে দেখুন যে আইডি, নেম, পজিশন এই নামে এখানে আমি ডাটাবেস তৈরি করেছি। এবং এখানে ডেট, ডাটা সাইজ কতটুকু এইগুলো দেখাচ্ছে। তো ধরুন এখন আপনি এখানে একটি টেবিল তো তৈরি করেছেন, বাট এখন আপনার কাছে মনে হচ্ছে যে এখানে আরও একটি কলাম ইনসার্ট করা দরকার। তো এটির জন্য সহজ একটি বুদ্ধি হচ্ছে যে ইনসার্টে গিয়ে আপনি সরি, এখানে আমি একটু ভুল বলে ফেলেছি। সেটি হচ্ছে যে এখানে আমি ইনসার্টে যদি যাই, ইনসার্টে যাওয়ার পর এখানে দেখুন যে আমার এখানে আইটিজি অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। এখানে আমার নামটি আমি দিতে পারি। তো এখানে নাম দিলাম এ, পজিশন এ, অ্যাড্রেস, ফোন 88। তো যদি আমি গো দেই তাহলে এখানে দেখুন ওয়ান রো ইনসার্টেড, একটি রো ইনসার্ট হয়ে গেছে। এবং আমরা যদি চাই এটি এসকিউএল কোয়েরির মাধ্যমেও এই ডাটাগুলো আমরা এখানে দিতে পারি। তো আমরা সাধারণত এত ঝামেলার মধ্যে না গিয়ে কোয়েরির মাধ্যমে না করে এভাবে খুব সহজে করতে পারি। তো এখন আমরা যদি আবার ইউজার টেবিলে যাই, এবং এটি হচ্ছে স্ট্রাকচার ইউজার টেবিলের, এখানে এসকিউএল আপনি যদি কোয়েরির মাধ্যমে দিতে চান, এখানে হচ্ছে সার্চ, যে আপনি কোন জিনিসটি সার্চ করতে চাইলে, এটি হচ্ছে ইনসার্ট তো দেখালাম। এবং এক্সপোর্ট, আপনি এই ডাটাগুলো যদি এক্সপোর্ট করতে চান, অনেক সময় এই এক্সপোর্ট জিনিসটি আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এক্সপোর্ট এবং ইম্পোর্টটি। সেটি হচ্ছে কারণ হচ্ছে যে ধরেন আপনার একটি টেবিল রয়েছে, সেই টেবিলের আপনি একটি ব্যাকআপ নিলেন
এবং কোনো কারণে আপনার সাইডে কোনো একটি প্রবলেম হয়েছে, তো সেই কারণে আপনার ওই টেবিলটি নষ্ট হয়ে গেছে বা মুছে গেছে। তো আপনি সেই ব্যাকআপ থেকে সেই ডাটাগুলো আবার আপডেট করার জন্যে আমরা এই এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলো দরকার পড়ে। তো এক্সপোর্ট হচ্ছে আপনি যদি ডাটাটিকে ডাউনলোড করতে চান, তো এখানে ডাউনলোড করার বিভিন্ন ওয়ে আছে। যেমন এখানে ধরেন যে আমি সিএসভি ফরম্যাটে ডাউনলোড করলাম, দেখুন এখানে আমার সিএসভি ফরম্যাটটি চলে এসছে এবং এখানে দেখুন আমার আইডি ছিল প্রথমে এবং অটো ইনক্রিমেন্ট হয়ে 111 হয়েছে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এইসব চলে এসছে। আবার আমি যদি ডাটা ইম্পোর্ট করতে চাই তাহলে এখানে দেখুন চুজ ফাইল আছে এবং সেই চুজ ফাইলে এখানে আমাকে ডাটাগুলো সেম ফরম্যাটে, মানে কলামের নাম টাম সব সেম থাকতে হবে, সেইভাবে আমি ডাটাগুলো ইনসার্ট করতে পারি। অথবা এখানে দেখুন এসকিউএল ফাইলও আপডেট করা যেতে পারে, কারণ এখানে এক্সপোর্টের মধ্যে এসকিউএল, মানে এখান থেকে আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন এখান থেকে সেই ফরম্যাটে আবার আপলোডও করতে পারবেন। তো এটি এভাবে ডাটাবেজ রিস্টোর করা যেতে পারে। অপারেশন, এখানে অ্যাকচুয়ালি ডাটাবেজের স্ট্রাকচার কোনো কিছু চেঞ্জ করতে চাইলে সেই কাজগুলো করা যেতে পারে। ট্র্যাকিং, যে আপনার ডাটাবেসগুলো ট্র্যাক করার জন্য এটি আমরা ব্যবহার করে থাকি। ট্রিগার অনেক আপডেটের একটি ব্যাপার, এবং একটি নির্দিষ্ট রো বা কলামকে ফলো আপ করে কোনো ডেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটি হয়ে থাকে। ডেটা অ্যাড করা দেখার জন্য ট্রিগার ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আমরা যখন ব্রাউজে যাচ্ছি তো এখানে দেখুন আমার সেই ডেটাগুলো এখানে শো করছে। তো অনেক সময় এরকম হতে পারে যে আমার এখানে একটি টোটাল 5টি কলাম রয়েছে, এখন এটির মধ্যে আমার আরেকটি কলাম অ্যাড করতে হতে পারে। তো সেখানে দেখুন নিচে এখানে অ্যাড কলামের জন্য একটি ওয়ে আছে, এবং এখানে দেখুন আপনি কোন কলামটির আফটার বিগিনিং টেবিল, ইন্ড টেবিল, অথবা কোন কলামটির পর ইউজ করতে চান সেটি আমরা দিয়ে নতুন একটি কলাম অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, ধরুন আমি নেইমের পর একটি কলাম অ্যাড করতে চাচ্ছি এবং এখানে নাম দিলাম যে ইমেল। সেভ। এখানে দেখুন যে আমার এখানে আরেকটি প্রবলেম হয়েছে, সেটি হচ্ছে যে আমি এখানে ইমেলটি ইন্টিজার ফরম্যাটে দিয়ে দিয়েছি, এটি ভার্কাল হবে। তো সেটির জন্যে এখানে দেখুন চেঞ্জ, এবং এখান থেকে আমি ভার্কার সিলেক্ট করে দিলাম, এবং এখানে আমার ইমেলটি 11 ক্যারেক্টার দেওয়া হয়েছে, এটি বেশি হতে পারে, তো সেই জন্য এখানে আমি 20 দিলাম। তো এটি আসলে বারবার ভুল করে আপনাদেরকে দেখানোর পেছনে কারণ হচ্ছে যে আমরা এইভাবে ডেটাগুলো ইনসার্ট করতে পারি, এডিট করতে পারি। এখানে আমরা প্রাইমারি কি এবং সিলেক্ট করতে পারি। আবার ধরেন আপনি যদি একটি রো বা কলামকে ডিলিট করতে চান তাহলে এখানে ড্রপ রয়েছে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে আপনারা যদি বাসায় একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এবং এইগুলো খুব ইজি একটি কাজ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আপনি কোড ইউজ করে কাজ করছেন না, শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করছেন, তো সেই জন্য আমার মনে হয় যে এগুলোতে আপনাদের খুব বেশি একটা প্রবলেম হওয়ার কথা না। এবং এখানে যদি মনে করেন যে আপনার একটা টেবিল গেল এবং এখন এখানে যদি আপনি আরও টেবিল তৈরি করতে চান তাহলে সেই ক্রিয়েট টেবিলে গিয়ে আপনি আরও টেবিল তৈরি করতে পারবেন। তো দ্বিতীয় পর্বে আমরা MySQL এর বেসিক কিছু কাজ দেখলাম এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আশা করি অ্যাকচুয়ালি এই কাজগুলো একদম ইজি, সো আপনাদের বুঝতে তেমন প্রবলেম হওয়ার কথা না। তো পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ।